আমাদের ছোট্ট পরিবার, বাবা মা ঠাকুমা, বড় ভাই আর আমি। বাড়ির আর্থিক অবস্থা বেশ ভালো ছিল না। বাবাও চাকরি থেকে অবসর নিয়েছেন, ওই পেনশনের টাকায় পরিবার চলছে। বড় ভাই মাস্টার ডিগ্রি করার পরেও এখনও একটা চাকরি পায়নি। একদিন টেবিলে বসে বই পড়ছিলাম, আমার বড় ভাই এসে আমাকে বলল, তোর কাছে 100 টাকা হবে? 1-2 দিনের মধ্যেই দিয়ে দেব, প্রমিস। আমি শুনেও না শোনার ভান করলাম। আসলে তাকে একবার টাকা ধার দিলে তা কেউ কোনোদিন ফেরত পায় না। আমি কিছুক্ষণ চুপ রইলাম। আমাকে চুপ থাকতে দেখে ভাই টেবিলে থাকা আমার ব্যাগের দিকে হাত বাড়াচ্ছিল। তখন আমি বললাম, আর কতকাল এরকম ফকিরের মতো মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে চলবি? মাস্টার্স পাশ করেছি সেই 2018-তে। তোর পরে মাস্টার্স পাশ করা পাশের বাড়ির কাকিমার ছেলে অভিষেকও চাকরি পেয়ে গেল। সবাই চাকরি পায়, শুধু তুই ছাড়া। ভাই আমার দিকে তাকিয়ে একটা বেহায়া হাসি দিয়ে ব্যাগের চেন খুলল। আমি আগে থেকে ব্যাগ থেকে আমার টাকা সরিয়ে রেখেছি। আজ মাসের প্রথম 2টা টিউশনি থেকে 7,000 টাকা পেয়েছি, সে খবর নিশ্চয়ই মা ভাইকে দিয়েছে। ভাই টাকা না পেয়ে আমার দিকে তাকিয়ে বলল, দেখিস আমি এবার চাকরিটা পেয়ে যাব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিলরে ডাক পড়েছে আমার। সরকারি চাকরি পেলে তোদের এই টাকাগুলো সব একদিনে শোধ করে দেব। এবারের মতো দে, লক্ষ্মী বোনটি আমার। সরকারি স্কুলের আর একটা শিক্ষক নিবন্ধ নিয়োগ দিয়েছে, ওটাতেও অ্যাপ্লাই করব। হ্যাঁ, আমি একটু ব্যঙ্গ করে বললাম, সেই 2 বছর ধরে তোর এই এক কথা বারবার শুনে আসছে আমাদের পরিবার। তবু তোর সেদিন আর আসলো না, আর একটা চাকরিও হলো না। আমার ঠাকুমা এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। আমার কথা শেষ হয়নি, উনি ভাইকে আমার সাথে ব্যঙ্গ করতে শুরু করলেন। হ্যাঁ রে প্রলয়, তোর লজ্জা থাকা উচিত। নিজে তো 1 টাকা রোজগার করিস না, আবার অন্যজনের টাকাও নিজের মতো করে খরচ করিস। ভাইকে আমি রাগাতে পারি, কিন্তু অন্য কেউ তাকে একটু মন্দ কথা বললে আমার মোটেও সহ্য হয় না। সে যেই হোক, তার সাথেই লেগে যাই। তেমনি ঠাকুমার সাথেও লেগে গেলাম। ভাই একটা মলিন হাসি দিয়ে বলল, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। তাই কিছু চাইতেই তোর কাছেই আসি। তুই ফকির বলিস আর যাই বলিস, আমার কিন্তু তোর কথা খুব সহজে হজম হয়ে যায়। না দিলে নাই, কি আর করব, গেলাম আমি। আসলে ওর কষ্টগুলো আমি সেদিন থেকে বুঝি, যেদিন চাকরি না পেয়ে ছাদের রেলিংয়ের উপরে লাফ দিতে উঠেছিল। আর আমি পিছন থেকে গিয়ে ওর হাত ধরে বলেছিলাম, তোর সাথে আমিও যাব ভাই, কেন আমাদের রেখে মরতে যাচ্ছিস? ভাই তখন চমকে পিছন ফিরে বলল, চাকরিটা এবারও হয়নি বোন, অনেক টাকা চাইছে তারা। আমি বললাম, তাই বলে কিছু অসাধু লোকের কারণে তুই আমাদের ছেড়ে যাবি? কি আর করব বল, নিজেকে অনেক বেশি অপদার্থ লাগে। আসলে বোন, বেকারের জীবনটাই অভিশপ্ত। যেদিকে যাই সবাই খালি জানতে চায়, চাকরি কেন করছো না, নাকি চাকরি পাচ্ছ না। আর আমার বাবা তো পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমাকে অনেক দিয়েছে, আর 1 টাকাও খরচ দেবে না। ভাইয়ের কষ্ট সেদিন টের পেয়েছিলাম ভীষণ। ও যে নিজেকে কতটা বোঝা মনে করেছে। তারপর হন্য হয়ে টিউশনি খুঁজেছি ভাইকে একটু সাহায্য করব বলে। ওকে শুধু বলেছিলাম, ভাই তুই পড়ে যা, তোর ট্যালেন্টের পাত্তা না দিয়ে যারা অর্থকে পাত্তা দেয়, ওদের কাছে নিজেকে সস্তা হিসেবে প্রকাশ করিস না। একদিন সময় তোরও আসবে, যারা তোর মেধার কদর বুঝে তোকে কাজ দেবে, তোর দাম অনেক হবে তাদের কাছে। ভাই সেদিন আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল।
তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে গণিত নিয়ে পড়ছিলাম, তাই টিউশনি পেতে তেমন কষ্ট হয়নি। টিউশন করে যে টাকা পাই কিছুটা ভাইকে দিই আর কিছুটা জমিয়ে রাখি। বছর ধরে এরকমই হয়ে আসছে। তবে আমাদের বয়সের ব্যবধান 3-4 বছরের হলেও ওকে সবসময় তুই বলে ডেকে আসছি। আমার ছোটবেলার অভ্যাস, ভাইয়ের সাথে ঝগড়াটে কথা না বললে আমার পেটে ভাত হজম হয় না। আর ভাইয়েরও ছোটবেলার মতো আমার ঝগড়াটে কথা না শুনলে ওর দিন যায় না। সে ইচ্ছাকৃতভাবে আমার সাথে ঝগড়া করতে আসে। টাকাটা আগে থেকেই তার বালিশের নিচে লুকিয়ে রেখে এসেছি, জেনেও আমার কথা শুনতে আসে। কিছুক্ষণ পর ভাইয়ের আওয়াজ শুনতে পেলাম, তোর টাকা আমার লাগবে না। ফর্মটা ফিল আপ করে আসার সময় সঞ্চয়িতা বইটা আমি আমার বন্ধুর লাইব্রেরি থেকে নিয়ে আসব। বুঝলাম ভাই টাকাটা পেয়েছে। টাকার সাথে একটা চিরকুট দিয়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা বইটা মনে করে নিয়ে আসিস। এমনভাবেই বেশ কিছুদিন যাবার পর বাড়িতে চিঠি আসে দাদার চাকরি হয়ে গেছে। সবাই খুব খুশি। হঠাৎ বড় ভাই আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি বললাম, কি হয়েছে তোর? আজ তো খুশির দিন, এই দিনটার জন্যই তো তুই অপেক্ষা করেছিলি। এখন আমাদের পরিবারে কোনো দুঃখ থাকবে না, দেখে নিস। এই বলে আমিও কাঁদতে শুরু করলাম। জানি না এটা সুখের কান্না না দুঃখের। ভাইয়া বলল, বোন, সেদিন তুই যদি আমায় না বাঁচাতিস আমি হয়তো এমন দিন দেখতেই পেতাম না। খুব ভালোবাসি রে তোকে। এভাবেই শুরু হলো আমাদের পরিবারের সুখে থাকার দিন। যদি এভাবে যে কোনো ধরনের হতাশাগ্রস্তদের পাশে পরিবারের কেউ একজন দাঁড়ায় এবং তাদের মনের কথাগুলো শোনে, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে প্রতি 40 সেকেন্ডে যে একজন মানুষ আত্মহত্যা করছে, সেই মিছিলের অনেক যাত্রী কমিয়ে আনা সম্ভব হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO বলছে প্রতি বছর 10 লক্ষ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, যা ঘন্টায় 16 জন এবং একটা মৃত্যু প্রতি 40 সেকেন্ডে। আর সেটা বেশিরভাগ বেকারত্ব এবং ব্রেকআপের ফলে হয়। আমার আপনার সবার পরিবারে হয়তো এমন মানুষ থাকে, তাদের পাশে থাকুন।